বাংলাদেশের প্রশংসায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তবে টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই ওজি গ্রেট। ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির সমালোচনা করেছেন 2027 বিশ্বকাপে দল কমানোয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হয়েছে 4 দিন হলো, কিন্তু এ রেশ কাটেনি। চলছে সিরিজের ব্যবচ্ছেদ, বাংলাদেশের প্রশংসা। সে আলোচনায় এবার যোগ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া গ্রেট স্টিভ ওয়াহ। 23 বছর আগে যার নেতৃত্বে ব্যাগি গ্রিনদের কাছে নাস্তানাবুদ হয়েছিল টাইগাররা, প্রায় 2 যুগের ব্যবধানে কতটা বদলেছে টিম বাংলাদেশ। এটি আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ফলাফল এবং সম্ভবত সবচেয়ে বড় সতর্কবার্তা। একই সঙ্গে বাংলাদেশের এমন সাফল্য দেখে ভালো লাগছে। অবশ্য সাদা বলের ক্রিকেটের ডামাডোলে টেস্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি। আপনি যদি জানতে চান ক্রিকেটে আপনি আসলে কতটা ভালো, তাহলে টেস্ট ক্রিকেট খেলুন। আর যদি পরিবারকে ভালোভাবে দেখাশোনা করতে চান এবং অনেক অর্থ উপার্জন করতে চান, তাহলে টি-20 খেলুন। তাই কেউ যে সিদ্ধান্তই নিক না কেন, আমি তাকে দোষ দেই না। তবে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে টেস্ট ক্রিকেট যেন টিকে থাকে এবং নিয়মিত খেলা হয়। 2027 ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা কমে 14 থেকে 12 হওয়ায় হতাশ 1999 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কাঠগড়ায় তুলেছেন আইসিসিকে। ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা কমানোর যৌক্তিকতা কি আমি জানি না। ফুটবলে ফিফা যেখানে শেষ বিশ্বকাপে দল সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করেছে, সেখানে ক্রিকেটে আমরা উল্টো পথে হাঁটছি। আমরা যদি ক্রিকেটকে সত্যিকারের বৈশ্বিক খেলায় পরিণত করতে চাই, তাহলে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং অন্য দলগুলোকে উৎসাহিত করতে হবে। ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে আইসিসির সদিচ্ছা শুধুই কথায় সীমাবদ্ধ, তার প্রমাণ 2027 ওয়ানডে বিশ্বকাপ। এখনো চোখ ভরা স্বপ্ন। জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম, তবে তার আগে চান নারী ক্রিকেটে অনেক কিছুর পরিবর্তন। বিসিবি বস তামিম ইকবালের সঙ্গে কথাও হয়েছে জাহানারার। সিডনিতে খেলছেন, আবার নিউ সাউথ ওয়েলসে ক্রিকেট সেন্ট্রালে কোচিংও করাচ্ছেন। কাজল টানা চোখ আর মিষ্টি হাসি। ভাই কফি হাতে, এখানে অস্ট্রেলিয়ান কফি খাচ্ছি, লং ব্ল্যাক। হ্যাঁ, মঞ্জু শাস্তি পেয়েছে, আমি তাকে ভাই বলতে আমার কষ্ট হয়। কাজল টানা চোখ আর মিষ্টি হাসি। বাংলাদেশের নারী ক্রিকেটে নিঃসন্দেহে জাহানারা আলমকে তার যারা ফ্যান আছেন অনেক বেশি মিস করেন। হুট করে পেয়ে গেলাম নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্ট্রালে এসে, এবং সেই হাসি, সেই কাজল টানার চোখ। জাহানারা আলম, কেমন লাগছে আমাদের দেখে এবং আপনার সঙ্গে যখন কথা বলছি? আলহামদুলিল্লাহ, ভালো তো খুবই লাগছে। নিজের দেশের মানুষ, তারপরে পরিবারের মানুষ মনে করি আমি আপনাদেরকে। আপনারা স্পোর্টস জার্নালিজমে আছেন, আমরা একই পরিবার, একে অপরের সব পরিপূরক বলতে পারেন। সো ইটস রিয়েলি গ্রেট time and day for me honestly, but yeah, I'm totally fine alhamdulillah। এখন আমি এখানে ক্রিকেট খেলছি সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে। এর পাশাপাশি সিডনি ক্রিকেট ক্লাব আমাকে সুযোগ করে দিয়েছে, ওরাই আসলে আমাকে হেল্প করেছে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ক্যাজুয়াল কোচিং কোঅর্ডিনেটর প্রোগ্রামের সঙ্গে আমি আছি অ্যাজ এ কোচ। 9 থেকে আন্ডার 16, 17, 18 পর্যন্ত এলিট লেভেলও সামটাইমস আমি কোচিং করাই 1-to-1। মোটামুটি বলতে পারেন আমি আমার টাইম ওয়েল স্পেন্ড করছি এখানে এবং একটা হেলদি লাইফ লিড করছি। জাহানারা, দেশে ফেরা নিয়ে, আবার জাতীয় দলে খেলা নিয়ে স্বপ্নটা কি এখনো দেখেন? আসলেই কি দেখেন, বা আসলেই কি পসিবল মনে করেন এখনো আপনি? অবশ্যই দেখি। পসিবল কিনা আমি জানি না। দেখেন, আমি ভাগ্য বিশ্বাস করি, আর আমার লাইফে এত কিছু হয়ে গিয়েছে, এত কিছু এক্সপিরিয়েন্স করেছি আমি, যে আমি ভাগ্যকে আরো বেশি বিশ্বাস করা শুরু করেছি। নতুন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে কি কথা হয়েছে জাহানারা আপনার? ওনার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, উনি যেহেতু এখন বোর্ডে আছেন, আপনি যেটা চাচ্ছেন দেশে ফিরে আবারও ন্যাশনাল টিমের হয়ে খেলা, এই বিষয়গুলো নিয়ে কি আসলে শেয়ার করা হয়েছে, বা বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড আসলে আপনাকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য কতটুকু আসলে মনে হচ্ছে যে বেশ সদিচ্ছা আছে বা তারা করছে? তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে। তামিম ভাই বলেছে, আপু আমরা বিষয়টা দেখে শুনেছি, এবং বিষয়টা এরপরে যদি এরকম কিছু হয় অবশ্যই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এবং যেহেতু এটা ওমেন্স উইং এর একটা আমাদের চেয়ারম্যান আছে, তো উনি আসলে কোনো ডিপার্টমেন্টে আসলে হস্তক্ষেপ করতে চান না, যার যার ডিপার্টমেন্ট স্বাধীনভাবে চলতে দিতে চান। সো এটা এখন রফিকুল বাবু স্যারের হাতে। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার ইচ্ছা জানতে চেয়েছেন যে তোমার ইচ্ছা কি, তোমার প্ল্যান কি, তুমি খেলতে আসতে চাও কিনা। তো ওনারাও আমাকে ইগারলি ওয়েলকাম করেছেন সবসময় এবং বলেছেন তোমার জন্য দরজা সবসময় খোলা। থেকে আপনি এখন আসলে কতটুকু স্বস্তির জায়গায় আছেন, বা ওই কান্নাটা, ওই কষ্টটা আপনার কি একটু কমেছে? ইউ ওন্ট বিলিভ, আমি এখানে
মেন্টাল থেরাপি নিয়েছি মেন্টাল হেলথ রিকভারির জন্য, এবং তারা আমাকে ডিক্লেয়ার করেছে যে আমি পিটিএসডিতে খুব খারাপভাবে আক্রান্ত, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমি একটু খুশি হয়েছিলাম কারণ মঞ্জু শাস্তি পেয়েছে, আমি তাকে ভাই বলতে আমার কষ্ট হয়। ভাই কফি হাতে এখানে অস্ট্রেলিয়ান কফি খাচ্ছি, লং ব্ল্যাক। হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি, ক্রিকেট খেলছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমি অবশ্যই খেলতে যেতে চাই। ক্রিকেটার জাহানারা কিন্তু অবশ্যই দেখতে চায়। সবচেয়ে আগে যেটা দরকার জাহানারা সেটা হচ্ছে মেন্টাল পিস, মেন্টাল পিস, এবং Stability. যেটা আমরা চাই যে দেশে ফিরুন আপনি দ্রুততম সময়, এবং যেটা আপনিও চাচ্ছেন ন্যাশনাল টিমের জার্সি, লাল সবুজ জার্সি সেটা পরা, সেই স্বপ্নটা সবাই দেখছেন। আর যারা স্বপ্ন আপনাকে নিয়ে দেখছেন তারাও দেখতে থাকুক, কারো না কারো তো স্বপ্ন আসলে সত্যি হবে। ইনজুরির রিকভার করে খেলতে নামার মতো যথেষ্ট সময় পাননি লিটন কুমার দাস, তাই তো তাকে ভুগতে হয়েছে বেশি বিসিবি মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিংবা হাসপাতালের স্ক্যানে ভুল রিপোর্ট। এসব নিয়ে এতদিন আলোচনা থাকলেও সেসব পরিষ্কার অস্বীকার করলেন বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যান সরকার মাহবুব শামীম। তাহলে এখন প্রশ্ন উঠছে, ইনজুরি নিয়ে টাইগার কাপ্তান যে লম্বা সময় ধরে ভুগলেন তার দায়টা কে নেবে? সাদা বলে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের চোখ কান ভীষণ রকম খোলা। ব্যাটার হিসেবে 2016 থেকে এ পর্যন্ত তার নেয়া 16টি রিভিউর মধ্যে 11টি ছিল সফল, অর্থাৎ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। এই টাইম স্প্যানে লিটনের সাফল্যের হারই সর্বোচ্চ 68.8%। আউট হয়েছেন কি হননি সেই প্রশ্নে টাইগার ব্যাটার যে মুনশিয়ানা দেখিয়েছেন সেটা কি নিজের ইনজুরির ক্ষেত্রে দেখাতে পারেননি? বুঝতে পারেননি ইনজুরি কতটা গুরুতর, নাকি তার রিকভারি প্রসেসে ছিল গলদ? এ নিয়ে এতদিন আলোচনা কম হয়নি, তবে মেডিকেল টিম আর এর দায় নিতে নারাজ। আমরা প্রোটোকল ব্রেক করেছি। আগে আমরা হয়তোবা কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কিনা, আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি, আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম কাফ মাসলে ইনজুরি ধরা পড়ে, তারপর জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া, কিন্তু ওয়ানডে দলে ড্রামাটিক ইনক্লুশন। তবে সেই ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি, ফিটনেস টেস্টে পাস মার্ক তুলতে পারেননি বলে পরে টি-20 থেকেও যেতে হয় ছিটকে, কারণ ওয়ানডে সিরিজের সময়ই যথেষ্ট অস্বস্তি ছিল। রেডিয়ান ইনজুরি ভালো হতে 21 থেকে 30 দিন সময় লাগে। কারো হয়তো 21 দিনে ভালো হয়, কারো তো 30 দিনে ভালো হয়, কারো হয়তো আরো এক সপ্তাহ বেশি লাগে। যদি সেই রিহ্যাবিলিটেশনে থাকি তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ খেলা বাকি পড়ে যায় বা যেতে পারলাম না, তো সেটা অনেক সময় আমাদের উপর একটা প্রেশার সৃষ্টি হয়। এ যাত্রায় দোষ কাকে দেবেন, দায়টাই বা নেবেন কে? জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বাংলাদেশের ভরাডুবির আগেই ওয়ানডে দলে নাটকীয়ভাবে লিটনকে যুক্ত করার ঘোষণা আসে। ক্রিকেটে সবাইকে ভালো খেলতে হলে অবশ্যই টেস্ট ক্রিকেটে ভালো খেলতে হবে, এমনটাই বলেন স্টিভ ওয়া।